গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। জনগণের কিন্তু আপনারাও একটা অংশ। আপনারা যে কোনো প্রয়োজনে মনে করবেন, আমার কাছে যেতে দ্বিধাবোধ করবেন না। যদি রুমে থাকে সরাসরি ঢুকে যাবেন, যদি মিটিং না থাকে শুধু খবর নেবেন কোনো মিটিং আছে কি না। মিটিং না থাকলে সরাসরি রুমে ঢুকে যাবেন, আপনাদের সমস্যাগুলি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। কারণ এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। গ্রামে গঞ্জের অবস্থা কিন্তু ভালো নয়। মদ, জুয়া, ফেন্সিডিলি কিন্তু অতীতের আমলে যেইভাবে সম্রাট হিসাবে তাদের স্থান দখল করে নিয়েছিল তাদেরকে কিন্তু এখনও উৎখাত করা যায় না। তারা এখনও সম্রাট হিসেবে আছে, মাদক সম্রাট, ফেন্সিডিলির সম্রাট, হিরোইন সম্রাট। তারা অনেক ধরা ছোঁয়ার বাইরে। আপনারা শুধু পারেন সাংবাদিকতার মাধ্যমে ওদের আসল পরিচয়টা বের করে দিয়ে প্রশাসনের কাছে দাবি জানাতে, ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আমাকে আমার এলাকার এক গরিব মানুষ বলল যে দাদা, রাস্তাও চাই না, ঘাটও চাই না, টেহাও চাই না, চাই শুধু এই যে আমার ফোলাটাই যে হিরোইন খায়, ফেন্সিডিল খাইয়ে পড়ে থাকে, ইডার থেকে একটু বাঁচায় দেন। ইডার থেকে যদি বাঁচাইতে পারেন তাহলে আমি শান্তি পাবো। এই রাস্তাঘাট উন্নয়ন দিয়ে আমি শান্তি পাবো না। কারণ মেয়েটা তার বাচ্চাটাকে 10 মাস পেটে নিয়েছে, কষ্ট করে লালন পালন করেছে। বাচ্চাটা যদি আজকে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ হতে পারে তার মনে শান্তি হবে, আমাদের সবারই মনে শান্তি হবে আমাদের বাচ্চা যদি ভালো হয়। আর এই বাচ্চা যদি আজকে নষ্ট হয়ে যায়, কী যে কষ্ট বাপ মায়ের জন্যে। এই জন্য এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা ওইভাবে উপস্থাপন করতে হবে। তবে নিরপরাধ ব্যক্তি যেন কোনো জুলুমের শিকার না হয় এটাও খেয়াল রাখতে হবে। স্বৈরাচার সরকার যে আইনটা করেছিল, আইনটা কিন্তু ভালো ছিল, কিন্তু আইনটাকে অপপ্রয়োগ করা হয়েছে। যারা তাদের মতের পক্ষে ছিল না তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। কিন্তু আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আইনটা খুব ভালো ছিল। এই আইনটাকে আমরা যে বাতিল করেছি, বাতিল করে দিয়ে কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছি, ওই সমস্ত অখাদ্য কুখাদ্যকে সুযোগ করে দিয়েছি, অন্যায় অত্যাচার অবিচারে জুলুমকারীদেরকে সুযোগ করে দিয়েছি, একটা ভালো মানুষকে কাপড় ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা। এই জন্য আমি মনে করি যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ওই আইনটা প্রয়োজন অন্য আঙ্গিকে, যাতে করে একজন সাংবাদিক ভাই সত্য প্রচার করাতে তার বিরুদ্ধে দেখে তাই লেগে যায়, তার বেগম বাসায় গেলে বলে ফেসবুকে কি আসলো এটা আপনার বিরুদ্ধে, কিন্তু এটা ডাহা মিথ্যা। কেন ফেসবুকে লিখেছে? যেহেতু উনি সত্য ঘটনাটা প্রকাশ করেছে, এই জন্য লিখেছে। এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, ওই আইনটা প্রয়োজন আমাদের সমাজে এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে ভালো মানুষদেরকে রক্ষা করার জন্যে এবং অপপ্রচার, যেটা ডিজিটাল কি বলে এটাকে, হ্যাঁ, ওই ক্রাইম থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য এই আইনটা প্রয়োজন ইমিডিয়েট। এবং এই আইনটা যেন আগের সরকারের মতো যারা বিরোধিতা করবে তাদেরকে চোখ বেঁধে নিয়ে ও আইনে মামলা করা, এইসব করা যাবে না। এইসব করতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব করতেও দেবেন না, উনি বদ্ধপরিকর। উনি
আপনাদেরকে বললে তো কি মনে করেন আমি তো ওনাকে কাছের থেকে চিনি। ওনার এখনকার চিন্তা ভাবনা, এখনকার অবস্থান, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, দয়া। আমাদের বাংলাদেশে কিন্তু পৃথিবীতেও এমন কোনো উদাহরণ নাই যে সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ওই দেশের আবার প্রধানমন্ত্রী হয়েছে, এমনটা নাই। বাপও প্রেসিডেন্ট ছিল, মাও প্রধানমন্ত্রী ছিল, থাকার পরে আবার এইভাবে জুলুম অত্যাচার অবিচারের পরে আল্লাহ পাক ওনাকে আবার প্রধানমন্ত্রী বানাইছেন, এমন উদাহরণ কিন্তু পৃথিবীর কোথাও নাই। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে।